হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং জমিয়ে প্র্যাকটিস করে যাচ্ছ। তো আজকেও আমি চলে আসলাম আরও একবার সেই খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য, যে কিভাবে দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলা আরও স্মার্টলি পসিবল হয়। সেটাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম আরও কয়েকটা খুবই কমন কিছু বেঙ্গলি লাইন্স, সেগুলো কিভাবে ইংলিশে বলা যায় সেটা আজকে আমি বলে দেব। তোমরা জানো লাস্ট কয়েকদিন ধরে আমি এই টাইপের লাইন্স কিছু নিয়ে আসছি, যেখানে সেই লাইন্সগুলো খুব ছোট ছোট, কিন্তু সেগুলোর মাধ্যমে অনেক ভালোভাবে তোমরা ইংলিশ শিখতে পারো এবং সেগুলো ইউজ করলে বেশ ভালোভাবেই তোমরা ফ্লুয়েন্সিটা পেয়ে যেতে পারো। তো তেমন কিছু লাইন্স চলে এলাম আরও একবার। এখানে এই লাইন্সগুলো ট্রান্সলেট যেমন করব, তার পাশাপাশি আমরা প্রতিটা ইম্পর্ট্যান্ট ম্যাটারগুলোকে বুঝে নেব, ঠিকভাবে ক্লিয়ারলি বুঝে নেব কোথায় কোন সিচুয়েশনে এই ধরনের লাইনগুলো বলা হয়ে থাকে। একেবারে ডিটেলসে যেভাবে আমি বলি সেরকমভাবে ডিটেলসে ডিসকাস করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখো আর লাইনগুলোকে শিখে নাও। ওকে, তো এসো আমরা ভিডিও টপিকে এবার চলে আসি। এখানে দেখো প্রথম যে লাইনটা রয়েছে সেটা কি বলা হয়েছে খেয়াল করো। বলা হচ্ছে তুমি একটা বিগড়ে যাওয়া ছেলে। তুমি একটা বিগড়ে যাওয়া ছেলে। এটা অ্যাকচুয়ালি আমি এমন সেন্সে লিখেছি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের লাইফে এমন অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, যাদের দেখা যায় হয়তো যে তারা খুবই রিচ ফ্যামিলি থেকে বিলং করে, অনেক টাকা পয়সা আছে এবং আলটিমেটলি ওই টাকা পয়সার জন্য সে হয়তো ডাইভার্ট হয়ে গেছে। সে বেটার কিছু করতে পারতো কিন্তু সেটা হচ্ছে না, সে নষ্ট হয়ে যাচ্ছে বা বলতে পারো একটু বিগড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, খারাপ পথে চলে যাচ্ছে। এরকম সেন্সে আমরা একটা বিশেষ টার্মের ব্যবহার করে থাকি, যেটা দৈনন্দিন জীবনে খুব শোনা যায়, অনেক ইংলিশ মুভিজেও তোমরা শুনে থাকবে হয়তো। তো সেই টার্মটা ব্যবহার করে আমরা এই লাইনটাকে বলতে পারি। এরকম সিচুয়েশানে যদি কখনো ফেস করো, কাউকে কিছু বলতে যাও, সেক্ষেত্রে লাইনটা এরকমভাবে বলো, তুমি একটা বিগড়ে যাওয়া ছেলে। এক্ষেত্রে সাবজেক্ট আছে তুমি, তো সেই সেন্সে ইউ, অবভিয়াসলি শুরুতে ইউ বলতে হবে। তারপর তুমি একটা বিগড়ে যাওয়া ছেলে, তো ইউ আর লেখার পরে এই যে বিগড়ে যাওয়া ছেলে টোটালটাই একটা টার্মের মাধ্যমে বোঝাতে পারো। টার্মটা হলো নষ্ট হয়ে যাওয়া বা বিগড়ে যাওয়া অর্থে স্পয়েল, আর তারপরে ছেলে অর্থে এখানে আমরা ব্র্যাট ব্যবহার করব। সেই সেন্সে হবে স্পয়েলড ব্র্যাট। মনে রেখো টার্মটা, স্পয়েলড ব্র্যাট। তো ইউ আর স্পয়েলড ব্র্যাট, খুবই কমন একটা টার্ম স্পয়েলড ব্র্যাট। কাউকে যখন দেখবে সে ডাইভার্টেড হয়ে গেছে, সে ভালো নেই আর বিগড়ে গেছে, এরম সেন্সে এরমভাবে বলতে পারো ইউ আর আ স্পয়েলড ব্র্যাট। তো এরমভাবে ট্রাই করে দেখো একবার। নেক্সট ওয়ান, আমি অনেক আশা করেছিলাম। আমি অনেক আশা করেছিলাম, এটা অ্যাকচুয়ালি এরম সেন্সে আমি লিখেছি। অনেক ক্ষেত্রে দেখবে আমরা কিছু একটা পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য অনেক কিছু এফোর্ট দিই এবং অনেকটা এফোর্ট দেওয়ার পর এক্সপেক্ট করি যে আলটিমেটলি সেই অ্যাচিভমেন্টটা হয়ে যাবে, বাট হয় না। যখন খুব স্যাড ফিল করি, তখন সেই ধরনের সিচুয়েশানে যদি কখনো এরকম লাইন বলো বা এরকম লাইন বলার ব্যাপার থাকে, সেক্ষেত্রে লাইনটা ইংলিশে এইভাবে বলা যেতে পারে যে আমি অনেক আশা করেছিলাম। মানে দেখো ছিলাম বলছে মানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স, এরকমভাবে আমরা ভেবে নিতে পারি। তাহলে লাইনটা কেমন করে বলবো দেখো, এখানে আমি আছে সাবজেক্ট, তাহলে আই বলতে হবে প্রথমে, নো ডাউট। আই দিলাম, তারপরে অনেক আশা করেছিলাম। এবার এখানে আশা করা মানে তো হোপ হয়, তো সেই হোপটাকে কি ভার্ব হিসেবে ব্যবহার করব? না, আমরা সেরকমটা করব না, একটু অন্যরকমভাবে ট্রাই করব যাতে করে আরও স্মার্ট সাউন্ড করে। সেটা কিভাবে? এই যে করেছিলাম, এই সেন্সে আমরা ব্যবহার করব ডু ভার্বের। তো হয়ে যাবে ডু এর জায়গায় পাস্ট যেহেতু, তাই জন্য হবে ডিড, আই ডিড। এবার দেখো ব্যাকে এসো, লেখা আছে দেখো অনেক আশা, অনেক আশা। তো এমন সেন্সে বলো সো মাচ হোপ, সো মাচ হোপ, আই ডিড সো মাচ হোপ। যখন কোনো একটা ম্যাটার এরকম হবে যে খুব ভেবেছিলে এরকম কিছু হবে, অনেক এক্সপেক্ট করেছিলে বাট হয়নি, এরকমভাবে তখন বলো আই ডিড সো মাচ হোপ যে এটা হবে, বাট আলটিমেটলি হলো না, সো আই এম ফিলিং ভেরি স্যাড, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান, তোমার প্রয়োজন নাকি তুমি বাধ্য। তোমার প্রয়োজন নাকি তুমি বাধ্য, এরকম একটা ব্যাপার। যে এটা অ্যাকচুয়ালি প্রশ্ন করলেই ভালো হয়, এটা আমি দাঁড়িয়ে দিয়েছি বাট প্রশ্ন চিহ্ন হবে।
তোমার প্রয়োজন নাকি তুমি বাধ্য, এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে কোয়েশ্চেন ফ্রেম করি না, যে অক্সিলারি প্রথমে দিয়ে তারপরে কোয়েশ্চেন করা বা WH দিয়ে কোয়েশ্চেন করা, এরকম টাইপের ম্যাটার, সেরকম সেন্সে কিন্তু এটা করব না। তো এটা আমরা একটা প্রশ্নের সেন্সে বলতে পারি, বাট আমরা স্টেটমেন্টের মতন অর্ডারে বলবো। এরকম ধরনের কথা আমরা দৈনন্দিন জীবনে খুব বলে থাকি। অনেক ক্ষেত্রে দেখবে এরকম হয় যে কেউ কোনো একটা কাজ করে এবং সেটা দেখে আমরা বলি যে এরকম ধরনের কাজ করলো কেন, তখন সে তার উত্তরে বলে যে আমি এরকম করতে বাধ্য হয়েছি বা আমার এটা করার প্রয়োজন ছিল, এরকম একটা সেন্সে। যখন সে এরকম বলে যে আমার এটা করার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে তোমার কি এটা প্রয়োজন ছিল নাকি তুমি বাধ্য হয়েছিলে, কোনটা সত্যি, এরকম একটা ব্যাপার। এরকম সেন্সে কীভাবে বলা যায়, এক্ষেত্রে লাইনটা তোমরা এরকমভাবে বলতে পারো, তোমার প্রয়োজন, প্রথমে এই অংশটা লিখবো, তার জন্য ইউ লেখার পরে প্রয়োজন অর্থে শুধুমাত্র ব্যবহার করবে নিড টু, ইনকমপ্লিট একটা সেন্স রেখে দিতে হবে। এরকম ধরনের কথা যখন বলবে ইনকমপ্লিট একটা সেন্স থাকবে। ইউ নিড টু, তারপরে নাকি অর্থে ব্যবহার করে দাও অর, ইউ নিড টু অর তুমি বাধ্য, ইউ বাধ্য মানে হ্যাভ টু, ওকে, হ্যাভ টু। তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন ধরে দিতে পারো, কারণ এই সেন্সটা বোঝানোর জন্য যে প্রশ্ন করছো তুমি, ইউ নিড টু অর ইউ হ্যাভ টু, তুমি কি বলতে চাইছো, তোমার এটা প্রয়োজন ছিল, ইউ নিড টু অর ইউ হ্যাভ টু, এরমভাবে, নাকি তোমায় বাধ্য হতে হয়েছে, কোনো কারণবশত তুমি বাধ্য হয়েছো, এটা করতেই হয়েছে তোমায় বা করতেই হয় তোমায়, এরকম সেন্সে ইউ নিড টু অর ইউ হ্যাভ টু। ট্রাই করো, ওকে। নেক্সট ওয়ান, এটা কাজের হতে পারে, কোনো একটা জিনিস কাজের হতে পারে। তুমি প্রথমে হয়তো ভাবোনি, বাট পরে এরকম কিছু হয়তো দেখছো বা রিয়েলাইজ করছো এই জিনিসটা বেশ কাজের হতে পারে, এটা দিয়ে আমি ফিউচারে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করতে পারি, এরম ধরনের সেন্স যখন বলবে, সেক্ষেত্রে আমরা লাইনটা যখন বলবো ইংলিশে, তখন সেক্ষেত্রে একটা ওয়ার্ড খুব ইউজফুল হতে পারে, সেটা হলো হ্যান্ডি, ওকে, হ্যান্ডি। তো কিভাবে হতে পারে, লাইনটা আমরা এরমভাবে লিখব, এটা কাজের হতে পারে, তো এটা সেন্সে ইট, কাজের হতে পারে, তো ইট মে, কাজের হতে পারে সেন্সে এখানে একটা টার্ম খুব ইউজফুল হয়, সেটা হচ্ছে কাম ইন হ্যান্ডি, শুধু হ্যান্ডি নয়, কাম ইন হ্যান্ডি, এটা পুরোটা মনে রাখবে। ইট মে কাম ইন হ্যান্ডি, ইট মে কাম ইন হ্যান্ডি, তার মানে সময় যখন আসবে উপযুক্ত টাইমে দেখা যাবে এটা দিয়ে একটা ভালো কাজ হচ্ছে, তো ইট মে কাম ইন হ্যান্ডি, এরমভাবে সিচুয়েশন অনুযায়ী এই লাইনটাকে ব্যবহার করে দাও, ওকে। পরেরটা দেখো, সেটাও দেখো, খুবই একটা কমন লাইন, আমি নষ্ট হয়ে গেছি, মানে এটা একটু বলতে পারো যে হতাশ হয়ে বলা হচ্ছে যে আমার দ্বারা আর হবে না, আমার যা সিচুয়েশান হয়ে গেছে এখন, আমি একেবারে শেষ, আমার দ্বারা আর হবে না, এরম ধরনের সেন্সটা, হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, খুবই দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু তাও এরম ধরনের লাইন যখন বলবে কখনো, আই হোপ তোমাদের বলতে না হয়, বাট যদি কখনো কারোর জন্য হলে বলতে হয়, এরম সেন্সে আমি নষ্ট হয়ে গেছি, এরকম অর্থ বিষয়টা যখন বোঝাবে, সেক্ষেত্রে একটা বিশেষ মানে ফ্রেজ খুব ইউজফুল, সেটা হচ্ছে ড্যামেজড গুডস, ওকে, ড্যামেজড গুডস, সেটার ব্যবহার করব। তো এক্ষেত্রে লাইনটা আমরা এরমভাবে বলবো, আমি নষ্ট হয়ে গেছি, আই অ্যাম, এখানে যদিও গেছি লেখা আছে, মানে পারফেক্টেড টেন্স, পারফেক্টে আমরা এরকম বলে থাকি, কিন্তু সেই অর্থে আমরা এটা বলবো না, এটা খুব কমন একটা ফ্যাক্ট, যেটা ইন জেনারেল আমরা এরকমভাবে আই অ্যাম করেও বলে থাকি। তো লিখতে হবে আই অ্যাম ড্যামেজড, এরপরে বলো গুডস, আই অ্যাম ড্যামেজড গুডস। তো এখানে যে গুডস কথাটার ব্যবহার হলো, এটার মানেটা কিন্তু অ্যাকচুয়ালি যে অর্থে আমরা গুডস ব্যবহার করি সেরকম নয়। গুডস মানে হয় জিনিসপত্র বা মালপত্র, তাই তো, এখানে কিন্তু সেরকমটা হয়নি। এখানে এটা বলতে পারো ওই যেরকম কোনো একটা জিনিসপত্র কিছু নষ্ট হয়ে গেলে আমরা সেটাকে দিয়ে কি করি, ফেলেই দিই, তাই তো, তার ইউজ থাকে না সেরকম একটা, সেরকম হয়ে গেছে ব্যাপারটা, যে আমার দিয়ে আর কিছু হবে না, অকেজো হয়ে গেছি, একটা আনফর্চুনেট কিছু সিচুয়েশান হয়ে গেছে যার জন্য আর হবে না আমার দ্বারা কাজ, আমি একেবারে অন্যদিকে চলে গেছিলাম, ওই কাইন্ড অফ ফার্স্ট লাইনটার মতন, যে স্পয়েলড ব্র্যাট, সে যখন রিয়েলাইজ করছে যে তার দ্বারা আর কিছু হচ্ছে না, হবে না, এরকম একটা সেন্সে হতে পারে, ওকে। যাই হোক, তো এরকম যখন সিচুয়েশান হবে সেই অর্থে ড্যামেজড গুডস ইউজ করতে পারো। পরের লাইনটা, তুমি কখনো একটু বিরাম দাও, প্রশ্ন করা হচ্ছে, তুমি কখনো একটু বিরাম দাও,
এই যে সেন্সটা, তুমি কখনো একটু বিরাম দাও, এটা এরকম ধরনের অর্থে আমি লিখেছি। দেখবে অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা অনেক বন্ধু বান্ধবের সঙ্গে এরকম থাকি যারা হয়তো খুব আড্ডাই আর কি মারছে, প্রচণ্ড গল্প করছে, সব সময় হাসাচ্ছে, জোক করে যাচ্ছে, র্যান্ডামলি একটা কথা মানে হাসির শেষ হয়তো আরেকটা শুরু হয়ে যায় এবং কখনোই সিরিয়াস হয় না। তখন সেক্ষেত্রে আমরা এরকম তাকে বলি যে আরে তুই ভাই কখনো একটু থামতে জানিস, এরকম টাইপের সেন্সটা। এই যে কথাটা বললাম ওরকমই অর্থে বা এরকম অর্থে, তুমি কখনো একটু বিরাম দাও, নিজেকে কখনো একটু বিরাম দাও, সবসময় এরকম করতে থাকো নাকি, এরকম একটা সেন্স। এক্ষেত্রে কিভাবে বলা যায়, এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে কখনো এমন করো, এটা লাইক অলওয়েজ সেন্সে বলা হচ্ছে, তাই জন্য সিম্পল প্রেজেন্টের ফরম্যাট অনুযায়ী বলবো। সেক্ষেত্রে লাইনটা এরকম হবে, তুমি কখনো একটু বিরাম দাও, তো ডু ইউ, ডু ইউ, ডু ইউ কি একটু বিরাম দাও, ডু ইউ এভার, ডু ইউ এভার, এই যে একটু বিরাম দাও এই সেন্সে ব্যবহার করো একটা, এটাও ফ্রেজ লাইক বলতে পারো, সেটা হচ্ছে টেক আ পজ। ওকে, টেক আ পজ, ডু ইউ এভার টেক আ পজ, ডু ইউ এভার টেক আ পজ, তুমি কখনো একটু বিরাম দাও, এরকম কখনো তুমি থামতে জানো, এরকম একটা সেন্সে ডু ইউ এভার টেক আ পজ। অথবা এটা আরেকভাবেও বলতে পারো, সিম্পলি বলতে পারো ডু ইউ এভার স্টপ, একদম সহজ সরল ব্যাপার, ডু ইউ এভার স্টপ, এই যে টেক আ পজ এটা না বলে ডু ইউ এভার স্টপ সিম্পলি এরকমভাবে বলতে পারো। ট্রাই করে দেখো যে কোনো একটা। নেক্সট ওয়ান, এটা খুব নাটকীয়, যা চোখের সামনে ঘটলো এটা খুব নাটকীয়। আজকে যা দেখছি সেটা যেন বিশ্বাসযোগ্য নয়, মনে হচ্ছে একেবারে যেন স্ক্রিপ্টেড একটা ব্যাপার, এরম সেন্সে নাটকীয় কি বলা যায়, তখন বলো সিম্পলি এটা খুব নাটকীয়, ইটস, ইটস নাটকীয়, তো নাটকীয় অর্থে বলো ড্রামাটিক, ইটস ভেরি, ভেরি বলতে পারো, প্রিটি বলতে পারো, ইটস প্রিটি এরমভাবে বলা যায়, ইটস ভেরি ড্রামাটিক, ইটস ভেরি ড্রামাটিক হলো। পরেরটা দেখো, ও অতিরিক্ত, ও অতিরিক্ত। অনেক সময় এরকম হয় যে আমাদের ফ্রেন্ডসের মধ্যে এরকম হয় যে হয়তো দেখা গেল একটুতে খুব রেগে যায়, এবার যাই বলো না কেন, যাই করো না কেন খুব রেগে যাচ্ছে, একটুখানি কিছু হলেই রেগে গেল সঙ্গে সঙ্গে, এই যে সেন্সটা, তখন সেক্ষেত্রে আমরা কি বলি যে ও বাদ দে তোর কথা, সবসময় একটু বেশি, ও অতিরিক্ত, এরকম একটা সেন্স। এই ধরনের সেন্সে কিভাবে বলবে, সেক্ষেত্রে লাইনটা তোমরা এরকমভাবে বলতে পারো। এইদিকে লিখছি, ও অতিরিক্ত, ও অর্থে আমরা ছেলে বা মেয়ে অর্থে হি বা সি যে কোনো একটা লিখতে পারি, তো এখানে আমি সি দিলাম, সি। তারপরে সে অতিরিক্ত, মানে মানে ও অতিরিক্ত সেন্সে সে হয় অতিরিক্ত, এরকমভাবে ভাবতে হবে। তো শি ইজ জাস্ট জুড়ে দিতে পারো একটা, তাহলে ভালো ইমপ্রেশনটা আসবে, একটা ফোর্স আসবে। শি ইজ জাস্ট এক্সট্রিম, শি ইজ জাস্ট এক্সট্রিম, এই এক্সট্রিম কথাটা অতিরিক্ত সেন্সটা বোঝাচ্ছে, শি ইজ জাস্ট এক্সট্রিম এরমভাবে বলে দাও যে ও ওকে নিয়ে ওর কথা ভেবে লাভ নেই, ও একটু অতিরিক্তই বিহেভ করে এরমভাবে, তো শি ইজ জাস্ট এক্সট্রিম বলে দাও। নেক্সট ওয়ান, আমি আমার চিন্তায় হারিয়েছিলাম, আমি আমার চিন্তায় হারিয়েছিলাম, মানে যখন তুমি আমায় হয়তো ফোন করলে তখন আমি রেসপন্ড করতে পারিনি কারণ আমি আমার চিন্তার জগতে ছিলাম, এরকম একটা সেন্সে। এক্ষেত্রে কিভাবে বলা যায়, এটা লাইনটা সিম্পলি আমরা যেরকম আছে এক্স্যাক্টলি সেম প্রসেসেই ট্রান্সলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে বলা হচ্ছে হারিয়েছিলাম, তার মানে তো প্রেজেন্ট তো বলছে না, অতীতকালের কথা বলছে, পাস্ট টেন্স, তো সেই মতো লিখব, সিম্পল পাস্টে এটা লেখা যায়। আমি আমার চিন্তায় হারিয়েছিলাম, তো আমি আই এ হলো সাবজেক্ট। এবার যেই আই লিখে দিলাম শেষের দিকে আসবো, সেখানে যেভাবে আমরা ট্রান্সলেট করি শেষের দিকে আছে যে যে অংশটা ওটা হচ্ছে ভার্ব হয় প্রধানত, তো এখানে হারিয়েছিলাম, এই হারিয়ে থাকাটা হচ্ছে ভার্বটা, সেটা লিখতে হবে। হারিয়ে যাওয়া মানে কি, লুজ থেকে লস্ট হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্সে ভি সেকেন্ড হয়, তাই জন্য হবে লস্ট। এবার লস্ট কথাটা লেখার আগে যদি আমরা এটা এরমভাবে লিখি যে আই লস্ট, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যেন নিজের ইচ্ছায় হারালাম, এরকম একটা সেন্সে হতে পারে, কিছু একটা সিচুয়েশনের দ্বারা আমি কোথাও হারিয়েছি, তাই জন্য আই লস্ট না লিখে যদি লিখি আই ওয়াজ লস্ট, এরকম হতে পারে যে আমি কোনো একটা কিছুর ইমপ্রেশনে মানে একটু প্যাসিভ করে দিলাম, আই ওয়াজ লস্ট, আই ওয়াজ লস্ট, আই ওয়াজ লস্ট কিসে না আমার চিন্তায়, আই ওয়াজ লস্ট ইন মাই, চিন্তা মানে হচ্ছে থটস, I was lost in my thoughts.
যখন তুমি ফোন করলে আমায় তখন আমি ধরতে পারিনি ফোনটা, কারণ আই ওয়াজ লস্ট ইন মাই থটস। আমার চিন্তার জগতে আমি ছিলাম, কিছু একটা সিচুয়েশনের দ্বারা ইমপ্রেস হয়ে আমি সেই চিন্তায় ইনভলভ হয়ে গেছিলাম, এরকম একটা ব্যাপার। পরের লাইনটা দেখো, ওদের ভালো লোক মনে হয়, ওদের ভালো লোক মনে হয়। এই যে কথাটা বলা হচ্ছে মনে হয়, মানে এটা সব সময় মনে হয়, এটাই ম্যাটার। এরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তার মানে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, সেই মতন লিখব। এবার দেখো এখানে এই যে মনে হয় জাতীয় কথা ব্যবহার হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সিম শব্দটাকে ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, মনে হওয়া, বোধ হওয়া, এমন সেন্সে। তো লাইনটা এরকম হবে, ওদের ভালো লোক মনে হয়, তো ওদের সেন্সে দে ভালো লোক মনে হয়, মনে হয় কথাটা শেষে আছে, ওটা আগে লিখতে হবে। ভার্ব আসছে যেহেতু, তো দে সিম টু বি, ভালো লোক মানে হলো নাইস, নাইস মানে ভালো, আর লোক অর্থে যেহেতু লোক মানে একজন তো নয়, এখানে ওদের বলা হচ্ছে, তো অনেক লোক, সিম্পলি বলো পিপল। ওকে, দে সিম টু বি নাইস পিপল বা সিম টু বি গুড পিপল, এটাও হবে। দে সিম টু বি নাইস পিপল, দে সিম টু বি গুড পিপল, যা খুশি বলো, কোনো অসুবিধা নেই। তো এটা তোমরা এরকম সেন্সে বলতে পারো, হয়তো কারোর সাথে মিট করলে বেশ কিছু লোকজনের সঙ্গে, যাদেরকে আগে থেকে চিনতে না অ্যাকচুয়ালি, বাট আজকে কথাবার্তা বলে বেশ ভালো বলেই মনে হচ্ছে, তারা চলে যাওয়ার পরে তুমি কারোর সঙ্গে যখন কথা বলছো তখন কমেন্ট করছো, সেরকম সেন্সে দে সিম টু বি নাইস পিপল, ইউনো, এদের সাথে কথা বলা যেতে পারে, এদের সাথে সম্পর্ক করা যেতে পারে, দে সিম টু বি নাইস পিপল। ট্রাই করো পরেরটা, আমি তোমার সাথে আটকে পড়লাম, আমি তোমার সাথে আটকে পড়লাম। এই যে কথাটা পড়লাম বলা হয়েছে মানে হলো অতীতে, সিম্পল পাস্ট টেন্স, এছাড়া কোথাও যাওয়ার ছিল না, আমি বাধ্য হয়ে তোমার সাথে আটকে পড়লাম, এরকম একটা ব্যাপার, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আটকে পড়লাম, বিভিন্ন সেন্স হতে পারে। তো এই যে কথাটা আমি আটকে পড়লাম, এখানে কিভাবে বলা যায়, এক্ষেত্রে লাইনটা আমরা এরকমভাবে বলবো, আমি তোমার সাথে আটকে পড়লাম, আমি মানে আই ওয়াজ পাস্ট টেন্সে আই ওয়াজ, তারপরে আটকে পড়লাম আই ওয়াজ স্টাক, তোমার সাথে উইথ ইউ, আই ওয়াজ স্টাক উইথ ইউ, আমি তোমার সাথে আটকে পড়লাম, আটকে পড়েছিলাম, এরকম সেন্সে আই ওয়াজ স্টাক উইথ ইউ। মনে রাখো, এটা ইউজ করো। তারপরেরটা, তিনি তোমায় ঠিক দেখছেন। এখানে দেখো আমি ব্র্যাকেটে লিখলাম, ভগবান বলে লিখে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি এটা তিনি বলতে আমরা এখানে গডকে বোঝাচ্ছি, সেটা গড বলো, ভগবান বলো, আল্লাহ বলো, যাই হোক, আমরা সেই সর্বশক্তিমান ওনাকে বোঝাচ্ছি, এরকম সেন্সে। অনেক ক্ষেত্রে দেখবে এরকম কথা আমরা বলি যে তুমি তো এসব করে যাচ্ছ, কিন্তু তুমি জানো না তিনি কিন্তু তোমায় সব সময় দেখছেন, এরকম একটা সেন্স, তিনি তোমায় ঠিক দেখছেন, ইত্যাদি ইত্যাদি অর্থে। এই যে কথাটা তিনি তোমায় ঠিক দেখছেন, এই সেন্সটা কিভাবে বলবে, এখানে দেখা মানে তো সিম্পলি দেখা না, কি করছো, কোথায় যাচ্ছ, কি ধরনের অ্যাক্টিভিটি করছো, সমস্তটা লক্ষ্য রাখছেন, এরম সেন্সে ব্যবহার করো ওয়াচ ভার্বটার। ওয়াচ আমি এর আগে বিভিন্ন জায়গাতে বলেছি যে ওয়াচ শব্দটাকে এরকম নজর রাখা সেন্সে ব্যবহার করা যায়, এখানে এক্স্যাক্টলি সেটাই করতে হবে। তো আমরা লাইনটা কিভাবে বলবো, এক্স্যাক্টলি যেরকম টেন্স বোঝা যাচ্ছে সেরকমভাবে লিখে দাও, কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তিনি তোমায় ঠিক দেখছেন মানে দেখার কাজটা চালিয়ে যাচ্ছেন, মানে কন্টিনিউয়াস টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো লিখবো এরকমভাবে, হি মানে গডের কথা বলা হলো, হি ইজ লিখতে পারো আবার অ্যাপোস্ট্রফি এস করে, এরমভাবে মানে যেটা হি ইজ একসাথে কম্বাইন করে হিজ হয়ে গেল, এরমভাবে বলতে পারো। হিজ দেখা মানে হচ্ছে ওয়াচ করা, এখানে ওয়াচ থেকে আইএনজি করে দেবো, হি ইজ ওয়াচিং তোমায়, ইউ, হি ইজ ওয়াচিং ইউ মানে তুমি সাবধান, সে কিন্তু তোমায় দেখছে, তিনি তোমায় দেখছেন, খেয়াল রাখছেন, হি ইজ ওয়াচিং ইউ, তাই কোনো ভুলভাল রাস্তা চুজ করো না। পরের লাইনটা, আমি না খাওয়ার পণ নিয়ে আছি, আমি না খাওয়ার পণ নিয়ে আছি। এমন কথা আমরা অনেক ক্ষেত্রে বলি যে যেখানে হয়তো একটু মানে বলতে পারো রেগে গেছি কিছু বিষয়ের উপরে, ও তুমি আমার সঙ্গে এরমভাবে করলে, তাহলে ঠিক আছে চলো আজ থেকে আমি আর খাবো না, এরকম ব্যাপার। এই ধরনের কথাগুলো যখন বলা হয়, এক্ষেত্রে একটা খুব সুন্দর, খুব কমন একটা ফ্রেজ আছে যেগুলো আমরা জানি আজকাল অনেক মন্ত্রী মিনিস্টাররা করে, যে হাঙ্গার স্ট্রাইক। এই হাঙ্গার স্ট্রাইক একটা টার্মও হতে পারে, এইটাকে এখানে ব্যবহার করে লাইনটা বলা যায়। কিভাবে চলো দেখে নাও, আমি না খাওয়ার পণ নিয়ে আছি, তো এটা আমরা এরকমভাবে বলতে পারি, আই অ্যাম অন আ হাঙ্গার স্ট্রাইক, আই অ্যাম অন আ হাঙ্গার স্ট্রাইক মানে ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল আমার, আমি
পণ করে ফেলেছি একেবারে, যে আমি একটা স্ট্রাইক করছি কিসের না খাওয়ার। হাঙ্গার স্ট্রাইক মানে হাঙ্গার বা বলতে পারো খিদে নিয়ে থাকার এরকম একটা ব্যাপার, সেই সেন্স থেকে আই অ্যাম অন আ হাঙ্গার স্ট্রাইক ইউজ করো। পরেরটা, আমার দিনটা খারাপ গেল। আমার দিনটা খারাপ গেল একটা স্যাড ব্যাপার, কিন্তু এরকম আমরা অনেক ক্ষেত্রেই ফেস করি, সারাটা দিন একরকম গেছে খারাপ, তো এরকম সেন্সে খারাপ গেল পাস্ট টেন্স সিম্পল পাস্ট। কীভাবে বলবো, লাইনটা এরকমভাবে বলো, আমার দিনটা খারাপ গেল। হয়তো অলরেডি তোমরা এটা জানো, তাও আমার মনে হলো একবার এটা বলে দিই। তো আমার সেন্সে আই, তারপরে হ্যাড, আই হ্যাড আ ব্যাড ডে। আই হ্যাড আ ব্যাড ডে, আই হ্যাড আ ব্যাড ডে, আমার দিনটা খারাপ গেল এরমভাবে। পরেরটা, আমি সত্যি অনেক চেষ্টা করলাম। আমি সত্যি অনেক চেষ্টা করলাম। আমি সত্যি অনেক চেষ্টা করলাম। এই যে কথাটা বলা হচ্ছে এখানে দেখো, সত্যি অনেক চেষ্টা মানে কি, জোর দিয়ে বলা হচ্ছে যে আমি সত্যি সত্যি খুব চেষ্টা করেছি। এই যে সেন্সটা এখানে যে সত্যি কথাটা বলা হচ্ছে, সত্যি মানে কি বোঝায়, ট্রু বা ট্রুথ, এইসব ব্যাপারগুলো আসে, আমরা এর কোনোটাই ব্যবহার করব না, তাও কিন্তু ওই ধরনের সেন্স আনতে পারি। কিভাবে দেখো, এই লাইনটা আমরা এরমভাবে লিখব। এখানে বলা হচ্ছে করলাম, তার মানে হলো সিম্পল পাস্ট টেন্স, সেই মতন লিখব। তো আমি হলো সাবজেক্ট, আই করলাম সেন্সে লিখব ডু ভার্ব, তার পাস্ট আই ডিড। আই ডিড লেখার পরে কি করব, সত্যি অনেক চেষ্টা, আই ডিড সো মাচ। আই ডিড সো মাচ ট্রাই, এরমভাবে আই ডিড সো মাচ ট্রাই মানে আমি সত্যি অনেক চেষ্টা করলাম। এটা কিছুটা বলতে পারো এরম ধরনের, আই ডিড সো মাচ হোপ, সেরম ধরনেরই আই ডিড সো মাচ ট্রাই। এই ডিড ব্যবহার করে যে বললাম একটু জোর দিয়ে বলা বোঝালো, তো সেই সেন্সে আমি সত্যিই অনেক চেষ্টা করলাম, এরকম একটা অর্থ চলে আসলো। পরের লাইনটা, কমপক্ষে এত দূর তো আমরা এসেছি। কমপক্ষে এত দূর তো আমরা এসেছি, এই যে কথাটা, এটা কেমন সেন্সে, বেসিক্যালি হয়তো এরকম অনেক সিচুয়েশন হয়, কোনো কম্পিটিশান হতে পারে বা লাইক যে কোনো কিছু একটা অ্যাচিভ করার টার্গেট নিয়ে যখন যাওয়া হচ্ছে, দেখা গেল সেই শেষ পর্যন্ত যতটুকু যাওয়ার দরকার ছিল ততটুকু হলো না, কিন্তু যেটুকু হলো তার থেকেও বেশ কিছু এক্সপিরিয়েন্স গেইন হলো, বেশ কিছু মানে ভাইটাল পয়েন্টস জানতে পারলাম, শিখতে পারলাম। এরম সিচুয়েশন যখন হয় তখন নিজেদেরকে আশাহত না করতে এরমভাবে আমরা লাইন বলে থাকি যে ভাবনার কিছু নেই, কিছু তো শিখলাম, এত দূর তো আসতে পেরেছি, এই অনেক, এই টাইপের সেন্সটা। এরম কথা অনেক ক্ষেত্রে বলি, কিভাবে বলবে, প্রথমে কি বলা হচ্ছে, কমপক্ষে, তার মানে অ্যাটলিস্ট, লেখা যাক অ্যাটলিস্ট দিলাম। অ্যাটলিস্ট লেখার পরে এত দূর তো আমরা এসেছি, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমরা, তো সেটা লিখতে হবে আমরা, উই, অ্যাটলিস্ট উই। এসেছি, করেছি, খেয়েছি, গিয়েছি, এমন সেন্স মানে ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্টের সেন্সটা বোঝায়, তো সেই অর্থে আমরা এটা ওরমভাবে লিখতে পারি। তো উই এর পরে হ্যাভ জুড়ে দিলাম, এরমভাবে লিখে দিলাম উই হ্যাভ। ওকে, অ্যাটলিস্ট উই হ্যাভ, এত দূর তো আমরা এসেছি, অ্যাটলিস্ট উই হ্যাভ, আসা অর্থে কাম, অ্যাটলিস্ট উই হ্যাভ কাম, এই এত দূর পর্যন্ত সেন্সে দিস ফার, দিস ফার, অ্যাটলিস্ট উই হ্যাভ কাম দিস ফার, দিস ফার হলো অ্যাটলিস্ট উই হ্যাভ কাম দিস ফার, এত দূর তো আমরা এসেছি, চিন্তা করার কোনো ব্যাপার নেই, অনেক কিছু গেইন করলাম এখান থেকে। তো দেখতে পেলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা এই খুব কমন লাইন্সগুলোকে কত স্মার্টলি, কত ছোট ছোট কিছু মানে সেন্টেন্সের মাধ্যমে বিষয়গুলোকে বোঝাতে পারি। তো তোমরা এরকমভাবে বিভিন্ন রকম ট্রাই করো, এই ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এরম ধরনের কোনো লাইন যদি তোমাদের মাথায় এসে থাকে যেখানে মনে হচ্ছে যে ঠিক বুঝতে পারছো না, কেমন হতে পারে, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি হেল্প করব। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, আগামী দিনে চলে আসবো আরও কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট এরকমভাবে প্রেজেন্ট করার জন্য। অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো আর এইরকমভাবে লাইন্স বলে বলে ইংলিশ বলা প্র্যাকটিস করতে থাকো, ফ্লুয়েন্সি দেখবে ঠিক চলে এসছে। ওকে, বাই।